শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি নিলয় আছি বাংলা দ্বিতীয় পত্র ক্লাস। আজকে আমরা অষ্টম শ্রেণীর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। গত ক্লাসে আমরা ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করছি। আজকে ধ্বনি বর্ণ ব্যাপারটা গত ক্লাসে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ণের উচ্চারণের স্থান। তার আগে আমি বলে নিই, গত ক্লাসে আমরা জেনেছি যে ধ্বনি কি, বর্ণ কি। তো আমি যদি আরেকবার রিভিউ করি তাহলে আমরা জানতে পারবো যে ধ্বনি হচ্ছে কোনো কিছুর উচ্চারণ, অর্থাৎ কোনো কিছু উচ্চারণ আমরা যে করি, উচ্চারিত করি, শব্দটাই হচ্ছে ধ্বনি। আর সেই ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে আমাদের বর্ণ, তাই না? তো ধ্বনি এবং বর্ণ করছি, এছাড়াও আমরা করছি বর্ণমালা। সকল বর্ণের সমষ্টি মিলে বর্ণমালা হয়, তাই না? তো বর্ণমালা, আমাদের বর্ণমালায় বর্ণ কয়টা আমরা জানি। আমরা বর্ণমালায়, আমাদের বর্ণমালা হচ্ছে একটা। আমাদের বর্ণমালা, বাংলা বর্ণমালা হচ্ছে একটি। বর্ণমালা হচ্ছে একটি, কিন্তু বর্ণমালায় যে আমাদের শব্দগুলো আছে, অর্থাৎ স্বরবর্ণ কয়টা আমরা জেনেছি গত ক্লাসে? আমরা জেনেছি স্বরবর্ণ 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি জেনেছি আমরা 60টি, তাই না? কিন্তু এই যে বর্ণমালা, যে আমরা স্বরবর্ণ হচ্ছে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। আমরা এটা সকলেই জানি, তাই না, যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। এটা যদি আমরা ইন টোটাল করি তাহলে দাঁড়াবে হচ্ছে আমাদের 50টি। এই যে 50টি বর্ণের সমন্বয় অর্থাৎ সমষ্টি মিলাই হচ্ছে আমাদের এই যে বর্ণমালা। তাহলে আমাদের একটি বর্ণমালা, যেটার নাম হচ্ছে বাংলা, কিন্তু আমাদের বর্ণমালায় বর্ণ আছে 50টি। তো এই যে বর্ণ আছে 50টি, এই বর্ণের এক একটা যে উচ্চারণের স্থান আছে, আমরা এই বিষয়টা নিয়ে আজকে আসলে আলোচনা করবো, ঠিক আছে? তার আগে আমি বলি যে এই যে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ বললাম, এদের কিন্তু আবার দুইটা প্রকারভেদ আছে। দুইটা প্রকারভেদ কি দেখো, একটা হচ্ছে স্বরবর্ণের দুইটা প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে মনে করো পূর্ণরূপ, আর একটা বলতে পারো তোমরা সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, পূর্ণরূপ অথবা সংক্ষিপ্ত রূপ, যাই হোক সংক্ষিপ্ত রূপ। তো ব্যঞ্জন বর্ণও সেম, পূর্ণরূপ আর হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো পূর্ণরূপটা কি দেখো, পূর্ণরূপটা হচ্ছে যেই শব্দে আমরা স্বরবর্ণ অথবা স্বরবর্ণের অর্থাৎ ওই বর্ণটার পুরোপুরি ব্যবহার পাবো, সেটা হচ্ছে পূর্ণরূপ। কিন্তু সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেই বর্ণটা আমরা সম্পূর্ণভাবে ইউজ পাবো না সেই শব্দে, কিন্তু তার কিছু আংশিক অংশ বা কোনো কিছু সিম্পটম আমরা পাবো, সেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এখন এই স্বরবর্ণের পূর্ণরূপ তো বুঝতে পারতেছে যে পুরোপুরি শব্দটাই আমরা পেয়ে যাব। তো আমাদের বাংলা বর্ণে এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তোমরা এটা মনে রাখবা যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বররূপের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। এটা মাথায় রাখবা যে যদি প্রশ্ন আছে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা জানি, বললাম যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় আবার ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তো পূর্ণরূপটা অ্যাজ ইউজুয়াল তোমাদের আসে না, বেসিক্যালি যেটা তোমাদের আসে সেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপটা বেসিক্যালি আসে। তো আমরা দেখলাম যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যাপারটা ক্লিয়ার? এখন আমরা নেক্সট স্টেপে যাই। এখন আমাদেরকে জানতে হবে যে আমাদের বাংলা বর্ণে যে কার কয়টা আছে, ফলা কয়টা আছে, ঠিক আছে? তো কার, আমাদের বাংলা বর্ণে কারের সংখ্যা হচ্ছে স্বরেয়, অর্থাৎ প্রথম অক্ষর স্বরেয়টা বাদে বাকি আমরা জানি স্বরবর্ণ 11টা। তো এটা বাদে বাকি থাকলো কয়টা? 10টা। তাহলে কারের সংখ্যা হচ্ছে টোটাল 10টা, মাথা রাখবা, ঠিক আছে? যদি বলা হয় যে বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কারের সংখ্যা কয়টা, তাহলে স্বরেয় বাদে যে বাকি 10টা বর্ণ আছে সেটা, এই 10টা হচ্ছে কার। ক্লিয়ার? তো আমরা জানলাম যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এবং এই কারের সংখ্যা হচ্ছে 10টি। এই বিষয়টা তো তোমাদের ক্লিয়ার, তাই না? এরপর আসো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা জানলাম যে ফলা। তো এখন জানতে হবে যে এই ফলার সংখ্যা কয়টা, এটা আসতে পারে এমসিকিউ এ। তো এই ফলার সংখ্যা হচ্ছে, আমরা জানবো ফলা হচ্ছে টোটাল 6টা। ফলা কয়টা? 6টি। ফলা হচ্ছে 6টি। তো তোমরা জানবা ফলা হচ্ছে 6টি। এই 6টি কি কি দেখো, 6টি হচ্ছে
এই যে ফলা 6টা আছে, এই 6টা হচ্ছে ম, জ, ব, র, ল অথবা দন্তন্য অথবা মূর্ধন্য, এই 6টা হচ্ছে ফলা। ঠিক আছে, তোমরা এই বিষয়টা দেখবা, এটা না আসলেও তোমরা বিশেষ করে এইটা বেশি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ফলার সংখ্যা কয়টা, তো 6টা, আর কারের সংখ্যা 10টা। এটা মাথায় রাখবা যে তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, কারের সংখ্যা 10টা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা, এই ফলার সংখ্যা হচ্ছে 6টা। আর 6টা কি কি তোমরা দেখলাম, ম, জ, র, বড়, ল, দন্তন্য অথবা মূর্ধন্য। ঠিক আছে, এই বিষয়টা তো ক্লিয়ার। তাহলে পুরো বর্ণ আমাদের টোটাল বর্ণমালা একটা, যেটা হচ্ছে বাংলা, টোটাল বর্ণমালার সমষ্টি অর্থাৎ টোটাল বর্ণের সমষ্টি মিলিয়ে একটা বর্ণমালা, তো টোটাল বর্ণ হচ্ছে 50টা। এই 50টার এখন আমরা বিভিন্ন যে উচ্চারণ, বর্ণের যে উচ্চারণের স্থান, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আশা করি তোমাদের এই বিষয়টুকু ক্লিয়ার। এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, এখন আমরা পড়ব যে বিভিন্ন বর্ণের যে উচ্চারণের স্থান, কোথায় কি উচ্চারণ হয় সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তো দেখো তোমরা বিভিন্ন বর্ণের যে আমরা উচ্চারণের স্থান, এই বিষয়ে এখন আমরা আলোচনা করব। তো তার আগে আমি টোটাল বর্ণ লিখব, সব বর্ণই যে উচ্চারণের স্থান হবে না, তো কিছু কিছু স্পেসিফিক শব্দ বা বর্ণ আছে যেগুলোর উচ্চারণের স্থান ভিন্ন, আমি সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের 1-2 এর ক্লাসে চলে যাই, ক খ যেই ক্লাসে তোমরা লিখতা, তো সেখানে আমি চলে যাই। আজকে দেখো আমিও ক খ লিখবো, তো দেখো তবে আমি একটু আলাদা আলাদা করে লিখবো। ঠিক আছে, তো ক, দেখো আমি টোটাল এখানে ক থেকে ম পর্যন্ত লিখছি। এই দেখো ক থেকে ম, অর্থাৎ ক থেকে ম, এখানে টোটাল কয়টা হলো দেখো, এক একটা লাইনে আমি 5টা করে, এক একটা রোতে আমি 5টা করে বর্ণ লিখেছি। তাহলে এখানে কয়টা রো আছে টোটাল, আমি যদি এভাবে লিখি 1 2 3 4 5, টোটাল 5টা রো লিখেছি। এই 5টার মধ্যে 5টা করে বর্ণ আছে, তাহলে পাঁচা পাঁচা 25টা, তাই না? 25টা বর্ণ আমি ইন টোটাল লিখেছি। তো এই যে 25টা বর্ণ আমি লিখছি, এই 25টা বর্ণ লেখা তো অবশ্যই কারণ আছে, রিজন আছে, এই জন্য লিখছি, তাই না? বাকিগুলো লিখলাম না, জানি আমরা ব্যঞ্জন বর্ণ 39টা, কিন্তু আমি লিখলাম, আপনি লিখলেন ভাইয়া 25টা। এটা প্রশ্ন আসতে পারে তোমাদের, বেসিক্যালি আসবেই, স্বাভাবিক। তো দেখো বেসিক্যালি আমাদের এই 25টা বর্ণ নিয়ে বেসিক্যালি কাজ আজকে, যে আমরা যে বর্ণের উচ্চারণের স্থান করবো, এই 25টা নিয়ে আসলে আমাদের মেইন কাজটা এই 25টা। তো এই যে আমি যে 25টা বর্ণ লিখছি, এই 25টা বর্ণকে একসাথে বলা হয় স্পর্শ বর্ণ। কি বলা হয়? স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ কেন বলা হয়? দেখো আমরা যখন কোনো কিছু উচ্চারণ করি, ঠিক আছে, কণ্ঠের সাথে জিহ্বার সাথে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এই শব্দগুলো উচ্চারিত হয়, এই জন্য এটা বলা হয় স্পর্শ বর্ণ। ঠিক আছে, এই জন্য বলা হয় এটাকে স্পর্শ বর্ণ। তাহলে স্পর্শ বর্ণ, তাহলে ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ যদি তোমাকে বলা হয় যে এই ক থেকে ম এই 25টা বর্ণকে কি বলা হয়, তাহলে কি বলবা? এই 25টা বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। ঠিক আছে, স্পর্শ বর্ণ। তাহলে ক থেকে ম টোটাল কয়টা? 25টা। এই 25টা বর্ণকে বলা হবে তাহলে স্পর্শ বর্ণ। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে স্পর্শ বর্ণ গেল। এখন দেখো স্পর্শ বর্ণ, এই যে আমি যে 5টা করে লিখছি, একটা রোতে যে 5টা করে বর্ণ লিখছি, এই 5টা বর্ণে একটাকে বলা হয় বর্গ। কি বলা হয়? এই 5টা, মনে করো এই যে 5টা, তারপর এই যে 5টা, ঠিক আছে, এই 5টা একটাকে বলা হয় বর্গ। ঠিক আছে, এটা মনে রাখবা যে এক একটা লাইনের রোকে 5টা যে বর্ণ আমি লিখছি, এগুলোকে বলা হয় বর্গ। তাহলে এখন আমরা আসবো যে বর্ণের উচ্চারণের স্থান। তো এক একটা বর্গের উচ্চারণের স্থান আসলে কোথায় বা কিভাবে উচ্চারণ হয় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো তাহলে প্রথম আমি 1 নাম্বার রোতে চলে যাবে, প্রথম বর্গতে চলে যাই। দেখো ক খ গ ঘ, এই যে আমরা যে উচ্চারণ করতেছি, এই 5টা বর্গের উচ্চারণ আসলে আমাদের কোন অংশ দিয়ে হয় জানো? এটা হচ্ছে কণ্ঠ, অর্থাৎ কণ্ঠের দ্বারা আমরা এই 5টা বর্ণের উচ্চারণ বেসিক্যালি করে থাকি। তো এটা হচ্ছে কণ্ঠবর্গীয়, তা এই জন্য এগুলোকে বলা হবে কণ্ঠবর্গীয় বর্ণ বা ধ্বনি। তাহলে যখন আমরা উচ্চারণ করি কণ্ঠবর্গীয়, তাহলে এই জায়গাটা হবে কণ্ঠ। তাহলে মনে রাখবা যেহেতু ক আছে, কণ্ঠর ক, এই জন্য এটাকে বলা হবে কণ্ঠবর্গীয়। তাহলে কি হবে এটা? তাহলে ক থেকে
এই যে গেলাম আমরা জানলাম তাহলে ক থেকে উম এই পাঁচটা বর্গের উচ্চারণ হচ্ছে কণ্ঠবর্গীয়, ঠিক আছে, কণ্ঠবর্গীয়। আর কণ্ঠবর্গীয়টা মনে রাখবা কিভাবে, দেখো কণ্ঠবর্গেও প্রথমে ক আছে আর কতেও কিন্তু প্রথমে ক আছে, এইভাবে তোমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো যে ক ক মিল আছে তাহলে ক থেকে উম এটা হচ্ছে কণ্ঠবর্গীয়, ঠিক আছে, এটা বুঝার স্বার্থে আমি বললাম, ঠিক আছে। যদি এটা হচ্ছে ট্রিক্স, মাঝে কিছু কিছু জিনিস ট্রিক্স দিয়েও তোমাদের মনে রাখতে হবে। এরপর আসো চ থেকে ইয়, চ থেকে ইয়র আলোচনা আমরা করব। চ থেকে ইয়র তোমার উচ্চারণের স্থানটা কোথায়, তো চ ছ বর্গীয় জ ঝ ইউ, এটা যখন উচ্চারণ করবো দেখবা যে আমরা তালব্য অর্থাৎ তালুটা বেশি উচ্চারণের স্থান, তালুটা বেশি আমরা অগ্রাধিকার পাচ্ছি, এই জন্য এই পাঁচটা বর্গের ধ্বনিকে আমরা বলবো তালব্য বর্গীয়, ঠিক আছে, তালব্য, এটা এই পাঁচটা হচ্ছে তালব্য। তাহলে চ থেকে ইয় এটাকে বলা হবে আমরা তালু, অর্থাৎ তালু দ্বারা উচ্চারণ থেকে এটাকে তালু, তালব্য বলবো, হ্যাঁ, তালুর উচ্চারণ বেশি প্রাধান্য পায় এখানে। এরপর আসো ট ঠ ড ঢ মূর্ধন্য। দেখো এটার যে পাঁচটা, এই যে পাঁচটা বর্ণ আছে, এই পাঁচটা দেখো শেষের অক্ষরটা কি আছে, মূর্ধন্য আছে না, তো যেহেতু মূর্ধন্য আছে তো আমরা এটা মূর্ধাটা বেশি প্রাধান্য পাই, এই জন্য হচ্ছে মূর্ধন্য বর্গীয় শব্দ আমরা বলতে মূর্ধন্য, ঠিক আছে, মূর্ধন্য। তো মূর্ধা আমরা বলতে পারি মূর্ধা, মূর্ধা, ঠিক আছে। তো মূর্ধন্য কিভাবে মনে রাখবো, মূর্ধন্য আছে এই জন্য হচ্ছে মূর্ধা, মূর্ধন্য আছে দেখে আমরা এটাকে বলবো যে মূর্ধা বর্গীয় ধ্বনি বা শব্দ বা বর্ণ যাই বলো। এরপর আসো ত থ দ ধ দন্তন্য, তো আমরা এটা শেষে দেখছি মূর্ধন্য আছে, এটা হচ্ছে মূর্ধা বর্গীয়। তো যখন আমরা দেখো ত থ দ ধ দন্তন্য, এখানে আমরা দন্তের উচ্চারণের স্থানটা বেশি বৃদ্ধি পেয়েছে, এই জন্য এইটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলবো দন্ত বর্গীয়, ঠিক আছে। তাহলে ত থ যেহেতু দন্তন্য শেষে আসে, দন্ত দয়ের উচ্চারণটা, দন্তের উচ্চারণটা হচ্ছে এই জন্য দন্তন্য আছে দেখে আমরা বলতে পারি দন্ত বর্গীয়, ঠিক আছে, এটা হচ্ছে দন্ত। দেখো তাহলে ট্রিক্সটা কি, ক আছে কণ্ঠের ক, এই জন্য কণ্ঠ। এরপর চ ছ এটা তালব্য, আর ট বর্গীয় ধ্বনির এখানে লাস্টে মূর্ধন্য আছে দেখে এটাকে আমরা বললাম মূর্ধা বা মূর্ধন্য। ত এর বর্গের শেষে আছে দন্তন্য, এই জন্য হচ্ছে দন্ত। এরপর আছে প ফ ব ভ ম শেষ, অর্থাৎ এখানে দেখবো আমরা ওষ্ঠ বা ঠোঁটের উচ্চারণটা, ঠোঁটের অগ্রাধিকারটা বেশি পাচ্ছে, এই জন্য আমরা কি বলবো ওষ্ঠ, কি বলবো ওষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে ওষ্ঠ। তাহলে এটা কি বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো পাঁচটা আমরা যে 25টা শব্দ দেখছি, পাঁচটারই উচ্চারণের স্থান কিন্তু আলাদা আলাদা, তাই না? দেখো আমরা ক খ গ ঘ উম, এখানে আমরা দেখতেছি যে কণ্ঠের উচ্চারণ বেশি বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটা কণ্ঠ বর্গীয়। এরপর চ এর চ ছ বর্গীয় জ ঝ ঞ, এখানে তালব্য প্রাধান্য পাচ্ছে, এই জন্য এটা তালব্য বর্গীয়। এরপর দেখো ট থেকে মূর্ধান্য, শেষে মূর্ধান্য আছে, এই জন্য এখানে মূর্ধার প্রাধান্য বেশি হচ্ছে দেখে মূর্ধা। ত থেকে দন্তন্য, এখানে দন্তের অর্থাৎ দাঁতের বেশি প্রাধান্য পাচ্ছে দেখে এটা দন্তবর্গীয়। সেম ক্ষেত্রে আমরা দেখছি প থেকে ম, এখানে অষ্ঠ অর্থাৎ ঠোঁটের উচ্চারণের অগ্রাধিকার বেশি পাচ্ছে দেখে এটা অষ্টবর্গীয়। তাহলে আশা করি তোমাদের এই পাঁচটা উচ্চারণের স্থান যে আলোচনা করলাম তোমরা এই বিষয়টা বা কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরপরে আরো কিছু শব্দ আছে যেগুলা তোমাদের এখানে অ্যাড হবে, তো আমি কিছু আর শব্দ হচ্ছে যেমন দেখো আমরা জানি যে তিনটা স আছে, অর্থাৎ তালবস্য, মূর্ধান্য স, দন্ত স, তাই না? তাহলে দন্ত স যেহেতু, তাহলে সেটা কোথায় যাবে বলো তো, দন্ত, তাহলে দন্ত স্বর স্থানটা হবে তোমার দন্তে, অর্থাৎ দন্তবর্গীয়, এখানে দন্ত স। তালবর্ষটা কোথায় হবে বলো, তালবর্ষ হবে, তালুবর্ষ তালব্য যেখানে সেখানে, এবং মূর্ধান্য সটা হবে মূর্ধার জায়গায়, বুঝতে পারছো? এই হলো দন্ত স গেল। এরপর দেখো, এরপর আসি আমি ল, লয়ের উচ্চারণটা হবে দন্তবর্গীয়তে, লয়ের উচ্চারণটা হবে আবার দন্তবর্গীয়তে, বুঝতে পারছো? ল, লয়ের উচ্চারণ হবে দন্তবর্গীয়তে। যে আমরা দেখবো যে বয়শূন্য র, তিনটা র আছে, সেই রয়ের উচ্চারণ স্থান পাবে তোমার র এই মূর্ধাতে, ঠিক আছে, আর হয়ের উচ্চারণ হবে আমাদের কণ্ঠে, এর উচ্চারণ হবে কণ্ঠে। এগুলা গেল আমাদের কিসের উচ্চারণ, গেল গেল ব্যঞ্জন বর্ণের উচ্চারণ। তো আমরা ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থান আমরা দেখতে পাইলাম যে কোথায় কি উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। এছাড়াও আমাদের যে স্বরবর্ণ আছে সেগুলোরও তো উচ্চারণের স্থান আছে, তাই না? স্বরবর্ণের উচ্চারণের স্থান আছে, তো আমরা ব্যঞ্জন বর্ণটা পড়লাম, আমি এখন ব্যঞ্জন বর্ণটা আই থিঙ্ক তোমরা খুব ভালো মতন বুঝতে পারছো। এছাড়াও তোমরা আর একটু বই দেখবা, ভালো মতন দেখবা যে কোথায় কিসের উচ্চারণের স্থান আসতে পারে, যে কয়ের উচ্চারণের স্থান কোনটা, কণ্ঠ,
চ বা মূর্ধন্য এগুলার উচ্চারণের স্থান তোমাদের পরীক্ষা আসতে পারে। সো এই বিষয়গুলো তোমরা সেন্সিবলি দেখবা যাতে করে ভুল না হয় যদি তোমাদের এমসিকিউ আসে, ঠিক আছে, যে আসতে পারে যে ফ এর উচ্চারণের স্থান কোথায়, ঠিক আছে, কণ্ঠ, তালব্য, দন্ত, ওষ্ঠ আসতে পারে না, তখন তোমরা কি দ্বারা গাবা। এই জন্য এগুলো ভালো মতন তোমরা দেখে নিবা আর বারবার করে দেখবা, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আই থিঙ্ক এগুলো বুঝতে পারছো। এবার আমি একটু স্বরবর্ণের উচ্চারণ স্থানগুলোতে যাই, ঠিক আছে, স্বরবর্ণের উচ্চারণ স্থানে যাই। দেখো স্বরবর্ণে কিন্তু আমরা জানি যে স্বরবর্ণে টোটাল বর্ণ আছে 11টা, তাই না? তাইলে তো আমরা এই পাঁচটা পাঁচটা করে আলাদা করতে পারবো না, পাঁচটা পাঁচটা করে আলাদা করতে পারবো না। তাইলে আমাদেরকে কি করতে হবে, দেখো আমরা একটু আগে দেখলাম যে প্রথম অক্ষর থেকে প্রথম যে পাঁচটা আছে ব্যঞ্জন বর্ণের যে প্রথম পাঁচটা, সেটা কোথায় জায়গা পেয়েছে, কণ্ঠে। সেম জিনিসটা অবলম্বন করা প্রথম দুইটা স্বরবর্ণের যে প্রথম দুইটা, তাহলে কি স্বরে ও স্বরেয়া, এই দুইটার স্থান হচ্ছে কণ্ঠে, কণ্ঠবর্ণে। তাহলে স্বরে ও স্বরেয়া, এই স্বরে ও স্বরেয়া এই দুইটা হচ্ছে প্রথম দুইটা হচ্ছে কণ্ঠে। যেমন আমরা ব্যঞ্জন বর্ণের প্রথম পাঁচটা দেখছি কণ্ঠে, তেমন স্বরবর্ণের প্রথম দুইটা হবে কণ্ঠবর্গীয়। এরপর তালব্যতে হবে দেখো হস্যই, প্রথম দুইটা আমরা দেখছি প্রথম বর্গে, এখানে আমরা দুইটা করে ভাগ করি, ঠিক আছে, একটু আগে আমরা পাঁচটা করে ভাগ করছি, এবার এখানে আমরা দুইটা, তাহলে প্রথম দুইটা ছিল ব্যঞ্জন বর্ণের কণ্ঠ, তো আমরা এখানে প্রথম স্বরবর্ণে দুইটা দিলাম কণ্ঠবর্গীয়। এরপর দ্বিতীয় ছিল ওদের যেটা তালব্য, তো আমরা এখানে যে পরের দুইটা আছে রি রি, এটা আমরা এই দুইটা উচ্চারণ স্থান হচ্ছে তালব্য, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন আসে স্বরে বা স্বরের উচ্চারণ স্থান কোথায়, তাহলে তোমরা দিবা কণ্ঠবর্গীয়, অথবা হস্যই বা দীর্ঘের স্থান কোথায়, তালব্য। ব্যাপারটা বুঝতে পারছো? এরপর আসো হস্য বা দীর্ঘ, এইটার উচ্চারণ কিন্তু আসলে মূর্ধাতে নেই, মূর্ধাতে নেই, হ্যাঁ, এইটার এই ক্ষেত্রে একটু আলাদা। এছাড়াও রি, রি এর যে উচ্চারণ, রি এর যে উচ্চারণ সেইটা হবে তোমাদের মূর্ধা, রি এর উচ্চারণ হবে মূর্ধা, ঠিক আছে, রি এর উচ্চারণ হবে মূর্ধাতে, রি এর উচ্চারণ গেল মূর্ধা। এরপর দেখো হস্য দীর্ঘ আছে, এ ওই আছে, ও ও আছে, তাই না, এইগুলো আছে, তাহলে এ ওই আছে, ও ও আছে, ঠিক আছে, ও ও আছে। তো এই বিষয়টা এগুলার উচ্চারণ স্থান কোথায়, এগুলো আমরা এখন একটু দেখবো যে এ ওই অথবা ও এগুলার উচ্চারণ কোথায়, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তো এই বিষয়গুলো আমাদের এখন দেখো যে আমরা যখন দেখবা, আমরা যখন উ বা উ, দেখো তাহলে সিরিয়ালি আমরা দেখলাম যে স্বরে ও স্বরে হস্য দীর্ঘের পর হস্য দীর্ঘ আসে, তাই না, কিন্তু হস্য দীর্ঘের উচ্চারণটা আসলে হস্য দীর্ঘ, দেখো ঠোঁটের উচ্চারণ আসতেছে, এই জন্য এটা আসলে অষ্ঠে, অষ্ঠে উচ্চারণ হবে, কোথায়, অষ্ঠ, আর রি হচ্ছে মূর্ধন্য, মূর্ধাতে। এরপর আসো এ ওই আর ও, এই দুইটাতে একটু আলাদা হবে। এই দুইটা যখন আমরা উচ্চারণ করব, এ ওই অথবা ও, এ ওই আর ও, ও যখন উচ্চারণ করবো, এ ওই প্রথমে আসো, এ ওই যখন উচ্চারণ করব তখন দেখা যাবে যে আমরা কণ্ঠ আর তালব্য এই দুইটার সমন্বয়ে আমরা উচ্চারণ করি, কিসের কিসের, কণ্ঠ এবং তালব্য, এ ওই, তাই এটাকে বলা হয় কণ্ঠ তালব্য বর্গীয়, কণ্ঠ তালব্য বর্গীয়, বুঝতে পারছো? এ ও এর উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ তালব্য বর্গীয়, আর ও এর উচ্চারণটা হচ্ছে কণ্ঠ ওষ্ঠ বর্গীয়, বুঝতে পারছো? এখানে ও ও কণ্ঠ ব্যবহার হচ্ছে, ওষ্ঠ অর্থাৎ ঠোঁট ব্যবহার হচ্ছে, এই জন্য ওইটা দুইটা, ওইটাকে বলবো আমরা কণ্ঠ ওষ্ঠ বর্গীয়, আর এ ওইকে বলবো হচ্ছে কণ্ঠ তালব্য বর্গীয়। আর বাকিগুলো তো আমরা দেখতে পেলাম যে প্রথম দুইটার উচ্চারণের স্থান স্বরে ও স্বরেয়া কণ্ঠ বর্গীয়, আর হস্যই দীর্ঘ হচ্ছে তালব্য, রি হচ্ছে মূর্ধা, হস্য দীর্ঘ হচ্ছে ওষ্ঠ, আর দুইটা যে ভেজাল এ ওই, এটা হচ্ছে কণ্ঠ তালব্য দুইটার সমন্বয়ে, এবং ও হচ্ছে কণ্ঠ ওষ্ঠ এই দুইটার সমন্বয়। তো ব্যাপারটা বুঝতে পারছো? তোমরা আশা করি এই বিষয়টা বর্ণের যে বিভিন্ন স্থান কোথায় কোনটা উচ্চারণ হচ্ছে, তোমরা এই বিষয়টা ভালো মতন তোমাদের বইয়ে দেখবে এবং বুঝাও পড়বা, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর যদি তোমাদের এমসিকিউ কোশ্চেনে কখনো আসে যে স্বরেও বা ক এর উচ্চারণ স্থান বা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান কোথায়, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা বুঝতে সক্ষম হবে। তো এরপরে আরেকটা ব্যাপার যেটা আছে তোমাদের পরের টপিক, সেটা খুব কম আসে, তো এটা নিয়ে একটু আলোচনা করে দেই, তাহলেই তোমাদের যে দ্বিতীয় পরিচ্ছেদ সেটা আশা করি এই ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তো দ্বিতীয় পরিচ্ছেদ যেটা আছে, দ্বিতীয় পরিচ্ছেদ শেষ অংশটুকু যেটুকু আছে, তো এটা হচ্ছে দেখবা যে উচ্চারণের স্থান পড়লাম, কিন্তু এরপরে কিছু আছে যে সংবৃত বিবৃত উচ্চারণের স্বরেও স্বরেয়া এ অথবা মহলার এই বিষয়গুলো আছে। তো আমি ছোট্ট একটু
তোমাদেরকে একটু হিন্টস দিই, তাইলে তোমরা দেখবে বাকিগুলো পারবা। একটা জিনিস বুঝাই দিব, তাইলে দেখবে অটোমেটিক্যালি পুরো জিনিসটা শেষ। হ্যাঁ, টেকনিক্যালি সবকিছু যদি তোমরা পড়ো তাহলে সবকিছু সহজ লাগবে, কিন্তু যদি শুধুমাত্র মুখস্থ করে পড়ো তাহলে কিন্তু তোমাদেরকে কাছে সেই জিনিসটা কঠিনও লাগবে এবং বুঝতেও সমস্যা হবে, তাই না? তো আমি একটু দেখো যে তোমাদের প্রথমে আছে হয়তোবা তোমাদের স্বরের উচ্চারণের স্থান আছে, এখানে আছে বিবৃত, একটা জিনিস আছে বিবৃত, আর একটা আছে সংবৃত। এই জিনিসটা আছে। হ্যাঁ, এই জিনিসটা এখন আমাদেরকে জানতে হবে যে বিবৃত জিনিসটা কি, সংবৃত বিষয়টা কি। এই বিষয়টা জানলে কিন্তু তোমরা বাকিগুলো বুঝতে পারবা, স্বরেয়া এই বাকিগুলো তোমরা বুঝতে পারবা। তো বিবৃত উচ্চারণের স্থানটা হচ্ছে যেটা স্বাভাবিকভাবে যে উচ্চারণটা হয়। এখন যদি আমি স্বরেয়টার উচ্চারণ বলি, দেখো অজ, আমি যদি বলি অজ, এখানে স্বরের উচ্চারণ হয়েছে না, অজ স্বরেয়। হ্যাঁ, বা অমল, অমলের স্বরেয় উচ্চারণটা হয়েছে। কিন্তু আমি যদি এখন যাই মন, এখানে স্বরের ও, মনের ওটা, বা অতুল বা অধীর, এটা স্বরেওটা ইউজ হয়েছে কিন্তু উচ্চারণের স্থানটা কি অ, অতুল। আমি যদি লিখি অতুল, অতুল, তুমি যখন উচ্চারণ করবে কি হচ্ছে, এটার উচ্চারণটা দাঁড়াচ্ছে অতুল, বলতেছো না? কিন্তু যখন তুমি এখানে অজ লিখবা, দেখো তুমি যদি অজ লেখো তাহলে দেখো অজ স্বরেওটাই কিন্তু আসতেছে। তাহলে যখন উচ্চারণ স্থানটা স্বাভাবিক হবে তখন সেটা হবে বিবৃত, কিন্তু যখন আলাদা হবে উচ্চারণ স্থানটা স্বাভাবিক থাকবে না তখন সেটা হবে সংবৃত। যেমন আমি যদি বলি মন, এটা মন, এটা ও আসতেছে না, কিন্তু স্বরটা কিন্তু নাই, এটাই হচ্ছে বিবৃত আর সংবৃত। সেম জিনিস স্বরের ক্ষেত্রেও দেখবা এ। তো এই বিষয়টা তোমরা তোমাদের বই দেখবা, তাহলে আই থিঙ্ক তোমরা আরো ভালো করে বুঝতে পারো। তো সংবৃত বিবৃতটা আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাদের এই যে পুরো ক্লাসটা ধ্বনি ও বর্ণ ছিল এবং তার পাশাপাশি বর্ণের বিভিন্ন উচ্চারণের স্থান তোমাদের এই ক্লাসের মধ্যে আমরা বুঝাইলাম। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এরপর থেকে বুঝতে। তো এরপরের ক্লাসে আই থিঙ্ক তোমরা বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়টা তোমরা ভালো মতন বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা। এছাড়াও আমরা এরপরের ক্লাসে আমরা তোমাদের তৃতীয় পরিচ্ছেদ অর্থাৎ সন্ধি নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। ততদিন সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাভাবিক থাকো, এবং আমাদের ক্লাস তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা, সাবস্ক্রাইব করতে বলবা, শেয়ার করবা। এতে করে আমরাও তোমাদেরকে আরো বেশি বেশি শিক্ষা দিতে তোমাদেরকে উপকৃত হব, আর তোমরাও আমাদের দ্বারা উপকৃত হবা। তো ধন্যবাদ, আজকের ক্লাস এখানে পর্যন্ত। আল্লাহ হাফেজ।